নমস্কার বন্ধুরা, আমি রিম্পা। গল্প কবিতার আসরে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমার নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছোট গল্প কঙ্কাল। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি গল্পটি ভালো লেগে থাকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কঙ্কাল। আমরা তিন বাল্যসঙ্গী যে ঘরে শয়ন করিতাম তাহার পাশের ঘরে দেওয়ালে একটা আস্ত নরকঙ্কাল ঝুলানো থাকিত। বাতাসে তাহার হাড়গুলো খটখট শব্দ করিয়া নড়িত। দিনের বেলায় আমাদের সেই হাড় নাড়িতে হইত। আমরা তখন পণ্ডিত মশাইয়ের নিকট মেঘনাথ বধ এবং ক্যাম্বেল স্কুলের এক ছাত্রের কাছে অস্থিবিদ্যা পড়িতাম। আমাদের অভিভাবকের ইচ্ছা ছিল আমাদিগকে সহসা সর্ববিদ্যায় পারদর্শী করিয়া তুলিবে। তাহার অভিপ্রায় কতদূর সফল হয়েছে যাহারা আমাদিগকে জানেন তাদের নিকট প্রকাশ করা বাহুল্য, এবং যাহারা জানেন না তাদের নিকট গোপন করাই শ্রেয়। তাহার পর বহুকাল অতীত হয়েছে। ইতিমধ্যে সেই ঘর হইতে কঙ্কাল এবং আমাদের মাথা হইতে অস্থিবিদ্যা কোথায় স্থানান্তরিত হয়েছে অন্বেষণ করা যায় না। অল্পদিন হইল একদিন রাত্রে কোনো কারণে অন্যত্র স্থানাভাব হওয়াতে আমাকে সেই ঘরে শয়ন করিতে হয়। অনভ্যাসবশত ঘুম হইতেছে না। এপাশ ওপাশ করতে করতে গির্জার ঘড়িতে বড় বড় ঘণ্টাগুলো প্রায় সব কটা বাজিয়া গেল। এমন সময় ঘরের কোণে যে তেলের স্লেট জ্বলিতেছিল সেটা প্রায় মিনিট পাঁচেক ধরিয়া খাইতে খাইতে একেবারে নিভিয়া গেল। ইতিপূর্বে আমাদের বাড়িতে দু একটা দুর্ঘটনা ঘটিয়াছে, তাই এই আলো নেবা হইতে সহজেই মৃত্যুর কথা মনে উদয় হইল। মনে হইল এই যে রাত্রি 2 প্রহরে একটি দীপশিখা চির অন্ধকারে মিলিয়া গেল, প্রকৃতির কাছে ইহাও যেমন, আর মানুষের ছোট ছোট প্রাণশিখা কখনো দিনে কখনো রাত্রে হঠাৎ নিবিয়া বিস্মিত হইয়া যায়, তাহাও তেমনি। ক্রমে সেই কঙ্কালের কথা মনে পড়িল। তাহার জীবৎকাল বিষয়ে কল্পনা করতে করতে সহসা মনে হইল একটি চেতন পদার্থ অন্ধকারের ঘরে দেওয়াল হাতড়াইয়া আমার মশারির চারিদিকে ঘুরিয়া ঘুরিয়া বেড়াইতেছে। তাহার ঘন ঘন নিঃশ্বাসের শব্দ শোনা যাইতেছে। সে যেন কি খুঁজিতেছে, পাইতেছে না, এবং দ্রুততর বেগে ঘরময় প্রদক্ষিণ করিতেছে। নিশ্চিত বুঝিতে পারিলাম সমস্তই আমার নিদ্রাহীন উষ্ণ মস্তিষ্কের কল্পনা, এবং আমারই মাথার মধ্যে বো বো করিয়া যে রক্ত ছুটিতেছে তাহারই দ্রুত পদশব্দের মতো শোনাইতেছে। কিন্তু তবু গা ছমছম করিতে লাগিল। জোর করিয়া এই অকারণ ভয় ভাঙিবার জন্য বলিয়া উঠিলাম, কে ও? পদশব্দে আমার মশারির কাছে আসিয়া থামিয়া গেল। একটা উত্তর শুনিতে পাইলাম, আমি। আমার সেই কঙ্কালটা কোথায় গেছে তাই খুঁজিতে আসিয়াছি। আমি ভাবলাম নিজের কাল্পনিক সৃষ্টির কাছে ভয় দেখানো কিছুই নয়। বাঁশবালিশটা সবলে আঁকড়ে ধরিয়া চিরপরিচিতেরময় অতি সহজ সুরে বলিলাম, এই দুপুর রাত্রে বেশ কাজটি বাহির করেছ, তা সে কঙ্কাল এখন আর তোমার আবশ্যক? অন্ধকারে মশারির অত্যন্ত নিকট হইতে উত্তর আসিল, বলো কি? আমার বুকের হাড় যে তাহার মধ্যেই ছিল। আমার 26 বছরের যৌবন যে তাহার চারিদিকে বিকশিত হইয়াছিল, একবারও দেখিতে ইচ্ছা করে না? আমি তৎক্ষণাৎ বলিলাম, হ্যাঁ, কথাটা সঙ্গত বটে, তা তুমি সন্ধান করো গে, আমি একটু ঘুমানোর চেষ্টা করি। সে বলিল, তুমি একলা আছো বুঝি? ঠিক, একটু গল্প, তবে একটু বসি, একটু গল্প করা যাক। 35 বৎসর পূর্বে
আমিও মানুষের কাছে বসিয়া মানুষের সঙ্গে গল্প করিতাম। এই ৩৫টা বৎসর আমি কেবল শ্মশানের বাতাসে হু হু শব্দ করিয়া বেড়াইছি। আজ তোমার কাছে বসিয়া আরও একবার মানুষের মতো গল্প করিব। অনুভব করিলাম আমার মশারির কাছে কে বসিল। নিরুপায় দেখিয়া আমিও বেশ একটু উৎসাহিতের সহিত বলিলাম, সেই ভালো, যাহাতে মন বেশ প্রফুল্ল হইয়া ওঠে এমন কিছু একটা গল্প বলো। সে বলিল, সবচেয়ে মজার কথা যদি শুনতে চাও তো আমার জীবনের কথাই বলি। গির্জার ঘড়িতে ঢং ঢং করিয়া 2টো বাজল। যখন আমি মানুষ ছিলাম এবং ছোট ছিলাম তখন এক ব্যক্তিকেই যমের মতো ভয় করিতাম। তিনি আমার স্বামী। মাছকে বড়শি দিয়ে ধরলে তাহার যেমন মনে হয় আমারও সেই রূপ মনে হইত। অর্থাৎ কোনো এক সম্পূর্ণ অপরিচিত জীব যেন বড়শিতে গাঁথিয়া আমাকে তাহার সিদ্ধ গভীর জলাশয় হইতে টানিয়া মারিয়া ছিনিয়া লইয়া যাইতেছে। কিছুতেই তাহার হাত থেকে পরিত্রাণ নাই। বিবাহের 2 মাস পরেই আমার স্বামীর মৃত্যু হইল এবং আমার আত্মীয় স্বজনেরা আমার হইয়া অনেক বিলাপ পরিতাপ করিলেন। আমার শ্বশুরও অনেকগুলি লক্ষণ মিলিয়া দেখিয়া শাশুড়িকে কহিলেন, শাস্ত্রে যাহাকে বলে বিষকন্যা, এই মেয়েটি তাই। সে কথা আমার স্পষ্ট মনে আছে। শুনিতেছ কেমন লাগছে? আমি বললাম, বেশ, গল্পর আরম্ভটি তবে শোনো। আনন্দে বাপের বাড়ি ফিরিয়া আসিলাম। ক্রমে বয়স বাড়িতে লাগিল। লোকে আমার কাছে লুকাইতে চেষ্টা করিত, কিন্তু আমি নিজে বেশ জানিতাম আমার মতো রূপসী এমন যেখানে সেখানে পাওয়া যায় না। তোমার কি মনে হয়? খুব সম্ভব, কিন্তু আমি তোমাকে কখনো দেখি নাই। দেখো নাই? কেন? আমার সেই কঙ্কাল। আমি ঠাট্টা করিতেছি। তোমার কাছে কি করিয়া প্রমাণ করিব যে সেই 2টো শূন্য চক্ষু কোঠরের মধ্যে বড় বড় টানা 2টি কালো চোখ ছিল এবং রাঙা ঠোঁটের ওপরে যে মৃদু হাসিটুকু মাখানো ছিল, এখনকার অনাবৃত দন্তসার বিকট হাস্যের সঙ্গে তাহার কোনো তুলনাই হয় না। এবং সেই কয়খানা দীর্ঘ শুষ্ক অস্থিখণ্ডের ওপর এত লালিত্য, এত লাবণ্য, যৌবনে এত কঠিন কোমল নিটল পরিপূর্ণতা প্রতিদিন প্রস্ফুটিত হইয়া উঠিতেছিল। তোমাকে তাহা বলিতে গেলে হাসি পায়, আবার রাগও ধরে। আমার সেই শরীর হইতে যে অস্থিবিদ্যা শেখা যাইতে পারে তাহা তখনকার বড় বড় ডাক্তারেরও বিশ্বাস করিতে পারিত না। আমি জানি একজন ডাক্তার তাহার কোনো বিশেষ বন্ধুর কাছে আমাকে কনক চাপা বলিয়াছিল। তাহার অর্থ এই, পৃথিবীর আর সকল মনুষ্যই অস্থিবিদ্যা এবং শরীরতত্ত্বের দৃষ্টান্তস্থল ছিল, কেবল আমি সৌন্দর্যরূপী ফুলের মতো ছিলাম। কনক চাপার মধ্যে কি একটা কঙ্কাল আছে? আমি যখন চলিতাম তখন আপনি বুঝতে পারতাম যে একখণ্ড হীরা নড়াইলে তাহার চারিদিক হইতে যেমন আলো ঝকমক করিয়া ওঠে, আমার দেহের প্রত্যেক গতিতে তেমনি সৌন্দর্যের ভঙ্গি নানা স্বাভাবিক হিল্লোলে চারিদিকে ভাঙিয়া পড়িত। আমি মাঝে মাঝে অনেকক্ষণ ধরিয়া নিজের 2খানি হাত দেখিতাম। পৃথিবীর সমস্ত ঔদ্ধত্য পুরুষের মুখের রাশ লাগাইয়া সুমধুরভাবে বাগাইয়া ধরিতে পারে এমন 2খানি হাত। সুভদ্রা যখন অর্জুনকে লইয়া দীপ্ত ভঙ্গিতে আপনার বিজয়রথ ঈপ্সিত 3 লোকের মধ্যে দিয়া চালাইয়া লইয়া গিয়েছিলেন, তাহার বোধ করি এইরূপ 2খানি আঙুল সুডল বাহুর আরক্ত করতল এবং লাবণ্য শিখার মতো অঙ্গুলি ছিল। কিন্তু আমার সেই নির্লজ্জ নিবারণ চিরবিদ্ধ কঙ্কাল তোমার কাছে আমার নামে মিথ্যা সাক্ষী দিয়েছে। আমি তখন নিরুপায় নিরুত্তর ছিলাম।
এই জন্য পৃথিবীর সবচেয়ে তোমার ওপর আমার রাগ বেশি। ইচ্ছে করে আমার সেই 16 বৎসরের জীবন্ত যৌবন তাপে উত্তপ্ত আরক্তিম রূপখানি একবার তোমার চোখের সামনে দাঁড় করে, বহুকালের মতো তোমার 2 চোখের নিদ্রা ছুটাইয়ে দিই, তোমার অস্থিবিদ্যাকে অস্থি করিয়া দেশ ছাড়া করি। আমি বলিলাম, তোমার গা যদি থাকতো গা ছুঁয়ে বলিতাম, সে বিদ্যার লেশ মাত্র আমার মাথায় নাই। আর তোমার সেই ভুবনমোহন যৌবন পুণ্যে রূপ রজনী অন্ধকার পটের উপর জাজল্যমান হইয়া ফুটিয়া উঠেছে, তাহার অধিক বলিতে হইবে না। আমার কেহ সঙ্গী ছিল না। দাদা প্রতিজ্ঞা করিয়াছিলেন বিবাহ করিবেন না। অন্তপুরে আমি একা, বাগানের গাছতলায় আমি একা বসিয়া ভাবিতাম, তো পৃথিবী আমাকেই ভালোবাসিতেছে, সমস্ত তারা আমাকেই নিরীক্ষণ করিতেছে। বাতাস ছল করিয়া বারবার দীর্ঘশ্বাসের পাশ দিয়া চলিয়া যাইতেছে, এবং যে তৃণসনে পা দুটি মেলিয়া বসিয়া আছি, তাহা যদি চেতন থাকিত তবে সে পুনর্বার অচেতন হইয়া যাইত। পৃথিবীর সমস্ত যুবা পুরুষ ওই তৃণপুঞ্জের দল বাঁধিয়া নিস্তব্ধে আমার চরণবর্তী হইয়াছে, এই রূপ আমি কল্পনা করিতাম। হৃদয়ে অকারণে কেমন বেদনা অনুভব হইত। দাদার বন্ধু শশীশেখর যখন মেডিকেল কলেজ হইতে পাশ করিয়া আসিলেন, তখনই তিনি আমাদের বাড়ির ডাক্তার হইলেন। আমি তাহাকে পূর্বে আড়াল হইতে অনেকবার দেখিয়াছি। দাদা অত্যন্ত অদ্ভুত লোক ছিলেন। পৃথিবীটাকে যেমন ভালো করিয়া চোখ মেলিয়া দেখিতেন না, সংসারটা যেন তাহার পক্ষে যথেষ্ট ফাঁকা নয়। এই জন্য সরিয়া সরিয়া একেবারে প্রান্তে গিয়া আশ্রয় লইয়াছেন। তাহার বন্ধুর মধ্যে এক শশীশেখর। এই জন্য বাহিরের যুবকদের মধ্যে আমি এই শশীশেখরকেই সর্বদা দেখিতাম, এবং যখন আমি সন্ধ্যাকালে পুষ্প তরুতলে সম্রাজ্ঞী আসন গ্রহণ করিতাম, তখন পৃথিবীর সমস্ত পুরুষ জাতি শশীশেখরের মূর্তি ধরিয়া আমার চরণাগত হইত। শুনিতেছ, কি মনে হইতেছে? আমি সনিশ্বাসে বললাম, মনে হইতেছে শশীশেখর হইয়া জন্মালেই বেশ হইত। আগে সবটা শোনো। একদিন বাদলার দিনে আমার জ্বর হইয়াছে, ডাক্তার দেখিতে আসিয়াছে। সেই প্রথম দেখা। আমি জানালার দিকে মুখ করিয়াছিলাম। সন্ধ্যার লাল আভাটা পড়িয়া রুগ্ন মুখে বিপন্নতা যাহাতে দূর হয়। ডাক্তার যখন ঘরে ঢুকিয়া আমার মুখের দিকে একবার চাইলেন, তখন আমি মনে মনে ডাক্তার হইয়া কল্পনায় নিজের মুখের দিকে একবার চাইলাম। সেই সন্ধ্যালোকে কোমল বালিশের ওপর একটি তৎক্লিষ্ট কুসুম পেল্লব মুখ অসংযমিত চন্দ্রকুন্তল ললাটের ওপর আসিয়া পড়িয়াছে, এবং লজ্জায় অনিয়মিত বড় বড় চোখের পল্লব কপালের ওপর ছায়া বিস্তার করিয়াছে। ডাক্তার নম্র মৃদুস্বরে দাদাকে বলিলেন, একবার হাতটা দেখিতে হইবে। আমি গাত্রা বর্ণের ভিতর হইতে ক্রান্ত সুগল হাতখানি বাহির করিয়া দিলাম। একবার হাতের দিকে চাহিয়া দেখিলাম, যদি নীল বর্ণের কাচের চুড়ি পরিতে পারতাম তো আরো বেশ মানাইত। রোগীর হাত লইয়া নাড়ি দেখিতে ডাক্তারের এমন ইতস্তত ইতিপূর্বে কখনো দেখি নাই। অত্যন্ত অসংলগ্নভাবে কম্পিত অঙ্গুলিতে নাড়ি দেখিলেন। তিনি আমার জ্বরের উত্তাপ বুঝিলেন, আমিও তাহার অন্তরের নাড়ি কিরূপ চলিতেছে কতকটা আভাস পাইলাম। বিশ্বাস হইতেছে না? আমি বলিলাম, অবিশ্বাসের কোনো কারণ দেখতেছি না। মানুষের নারী সকল অবস্থায় সমান চলে না। কালক্রমে আরও 2-4 বার রোগ আরোগ্য হইবার পরে দেখিলাম, আমার সেই সন্ধ্যাকালের মানুষ সভায় পৃথিবীর কোটি কোটি পুরুষ সংখ্যা অত্যন্ত হ্রাস হইয়া ক্রমে একটিতে আসিয়া ঠেকিল। আমার পৃথিবী প্রায় জনশূন্য হইয়া আসিল। জগতের কেবল একটি ডাক্তার, একটি রোগী অবশিষ্ট রইল। আমি গোপনে সন্ধ্যাবেলায় একটি বাসন্তী রঙের কাপড় পরিতাম। ভালো করিয়া খোপা বাঁধিয়া মাথায় একগাছি বেলফুলের মালা জড়াইতাম।
একটি আয়না হাতে লইয়া বাগানে গিয়া বসিতাম। কেন, আপনাকে দেখিয়া কি আর পরিতৃপ্ত হয় না? বাস্তবিক হয় না, কেননা আমি তো তখন আপনি আপনাকে দেখিতাম না। আমি তখন একলা বসিয়া দুইজন হইতাম। আমি তখন ডাক্তার হইয়া আপনাকে দেখিতাম, মুগ্ধ হইতাম এবং ভালোবাসিতাম, আদর করিতাম। অথচ প্রাণের ভিতরে একটা দীর্ঘ নিঃশ্বাস সন্ধ্যা বাতাসের মতো হু করিয়া উঠিত। সেই হইতে আমি আর একলা ছিলাম না। যখন চলিতাম, নতনেত্রে চাহিয়া দেখিতাম পায়ের অঙ্গুলিতে পৃথিবীর ওপর কেমন করিয়া পড়িতেছে, এবং ভাবিতাম এই পদক্ষেপে আমাদের নতুন পরীক্ষা উত্তীর্ণ ডাক্তার কেমন লাগে। মধ্যাহ্নে জানালার বাহিরে ঝাঁ ঝাঁ করিত, কোথাও সারা শব্দ নেই। মাঝে মাঝে একটা চিল অতি দূরে আকাশে শব্দ করিয়া উড়িয়া যাইত, এবং আমাদের উদ্যান প্রাচীরের বাহিরে খেলনাওয়ালা সুর করিয়া চাই খেলনা চাই, চুড়ি চাই করিয়া ডাকিয়া যাইত। আমি একখানি ধবধবে চাদর পাতিয়া নিজের হাতে বিছানা করিয়া শয়ন করিতাম। একখানি অনাবৃত বাহু কোমল বিছানার ওপর যেন অনাদরে মেলিয়া দিয়া ভাবিতাম, এই হাতখানি এমনি ভঙ্গিতে কে যেন দেখিতে পাইল, কে যেন দুখানি হাত দিয়া তুলিয়া লইল, কে যেন ইহার আরক্ত করতলের উপর একটা চুম্বন রাখিয়া দিয়া আবার ধীরে ধীরে ফিরিয়া যাইত। মনে করো, এখানে এই গল্পটা যদি শেষ হতো, তাহা হইলে কেমন হয়? আমি বললাম, মন্দ হয় না, একটু অসম্পূর্ণ থাকে বটে, কিন্তু সেইটুকু আপন মনে পূরণ করিয়া লইতে বাকি রাতটুকু বেশ কাটিয়া যায়। কিন্তু তাহা হইলে গল্পটা যে ভারী গম্ভীর হইয়া পড়ে। ইহার উপহাসটুকু থাকে কোথায়? ইহার ভিতরকার কঙ্কালটা, তাহার সমস্ত দাঁতকটি মেলিয়া দেখা যায় কই? তারপরে শোনো। একটুখানি পসার হইতে আমাদের বাড়ির একতলায় ডাক্তার তাহার ডাক্তারখানা খুলিলেন। তখন আমি তাহাকে মাঝে মাঝে হাসিতে হাসিতে ওষুধের কথা, বিষের কথা, কি করলে মানুষ সহজে মরে, এই সকল কথা জিজ্ঞাসা করিতাম। ডাক্তারি কথায় ডাক্তারের মুখ খুলিয়া যাইত। শুনিয়া শুনিয়া মৃত্যু যেন পরিচিত ঘরের লোকের মতো হইয়া গেল। ভালোবাসা এবং মরণ কেবল এই দুটোকেই পৃথিবীময় দেখিলাম। আমাদের গল্প প্রায় শেষ হইয়া আসিতেছে, আর বড় বাকি নাই। আমি মৃদুস্বরে বলিলাম, রাত্রিও প্রায় শেষ হইয়া আসিল। কিছুদিন হইতে দেখিলাম ডাক্তারবাবু বড় অন্যমনস্ক এবং আমাদের কাছে যেন ভারী অপ্রতিভ। একদিন দেখিলাম তিনি কিছু বেশি রকম সাজসজ্জ করিয়া দাদার কাছে তাহার জুড়ি ধার লইলেন, রাত্রে কোথায় যাইবেন। আমি আর থাকতে পারিলাম না। দাদার কাছে গিয়ে নানা কথার পর জিজ্ঞাসা করিলাম, হ্যাঁ দাদা, ডাক্তারবাবু আজ জুড়ি লইয়া কোথায় যাইতেছে? সংক্ষেপে দাদা বলিলেন, মরিতে। আমি বলিলাম, না, সত্য করিয়া বলো না। তিনি পূর্বাপেক্ষা কিঞ্চিত খোলসা করিয়া বলিলেন, বিবাহ করিতে। আমি বললাম, সত্য নাকি? বলিয়া অনেক হাসিতে লাগিলাম। অল্প অল্প শুনিলাম, এই বিবাহে ডাক্তার 12,000 টাকা পাইবেন। কিন্তু আমার কাছে সংবাদ গোপন করিয়া আমাকে অপমান করিবার তাৎপর্য কি? আমি কি তাহার পায়ে ধরিয়া বলিছিলাম যে এ কাজ করিলে আমি বুক ফাটিয়া মরিব? পুরুষদের বিশ্বাস করিবার জো নাই। পৃথিবীতে আমি একটিমাত্র পুরুষ দেখিয়াছি এবং এক মুহূর্তে সমস্ত জ্ঞান লাভ করিয়াছি। ডাক্তার রোগী দেখিয়া সন্ধ্যার পূর্বে ঘরে আসিলে আমি প্রচুর পরিমাণে হাসিতে হাসিতে বলিলাম, কি ডাক্তার মশাই, আজ নাকি আপনার বিবাহ? আমার প্রফুল্লতা দেখিয়া ডাক্তার যে কেবল অপ্রতিভ হলেন তাহা নহে, ভারী বিমর্ষ হইয়া গেলেন। জিজ্ঞাসা করিলাম, বাজনাবাদ্য কিছুই নাই যে? শুনিয়া তিনি ঈষৎ একটু নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, বিবাহ ব্যাপারটা কি এতই আনন্দের? শুনিয়া আমি হাসিয়া অস্থির হইয়া গেলাম। এমন কোথাও তো কখনো শুনি নাই। আমি বললাম, সে হইবে না,
বাজনা চাই, আলো চাই। দাদাকে এমনই ব্যস্ত করিয়া তুলিলাম যে দাদা তখনই রীতিমতো উৎসবের আয়োজনে প্রবৃত্ত হইলেন। আমি কেবলই গল্প করিতে লাগিলাম। বধূ ঘরে আসলে কি হবে, কি করিব। জিজ্ঞাসা করিলাম, আচ্ছা ডাক্তার মহাশয়, তখন কি আপনি রোগীর নাড়ি টিপিয়া বেড়াইবেন? যদিও মানুষের, বিশেষত পুরুষের মনটা দৃষ্টিগোচর নয়, তবুও আমি শপথ করিয়া বলিতে পারি কথাগুলি ডাক্তারের বুকে শেলের মতো বাজিতেছিল। অনেক রাত্রে লগ্ন। সন্ধ্যাবেলায় ডাক্তার ছাতের ওপর বসিয়া দাদার সহিত 2-1 পাত্র মদ খাইতেছিলেন। দুজনেরই এই অভ্যাসটুকু ছিল। ক্রমে আকাশে চাঁদ উঠিল। আমি হাসিতে হাসিতে আসিয়া বলিলাম, ডাক্তার মশাই, ভুলিয়া গেলেন নাকি যাত্রার যে সময় হয়েছে? এইখানে এই একটা সামান্য কথা বলা আবশ্যক। ইতিমধ্যে আমি গোপনে ডাক্তারখানায় গিয়া খানিকটা গুড়া সংগ্রহ করিয়া আনিয়াছি এবং সেই গুড়ার কিয়দংশ সুবিধা মতো অলক্ষিতে ডাক্তারের গ্লাসে মিশিয়া দিয়াছিলাম। কোন গুড়া খাইলে মানুষ মরে ডাক্তারের কাছে শিখিয়াছিলাম। ডাক্তার এক চুমুকে গ্লাসটি শেষ করিয়া কিঞ্চিত আর্দ্র গদগদ কণ্ঠে আমার মুখের দিকে মর্মান্তিক দৃষ্টিপাত করিয়া বলিলেন, তবে চলিলাম। বাঁশি বাজিতে লাগিল। আমি একটি বারাণসী শাড়ি পরিলাম। যতগুলি গহনা সিন্ধুকে তোলা ছিল সবগুলি বাহির করিয়া পরিলাম। সিঁথিতে বড় করিয়া সিঁদুর দিলাম। আমার সেই বকুলতলায় বিছানা পাতিলাম। বড় সুন্দর রাত্রি, ফুটফুটে জ্যোৎস্না, সুপ্ত জগতের ক্লান্ত হরণ করিয়া দক্ষিণে বাতাস বহিতেছে। জুঁই আর বেল ফুলের গন্ধে সমস্ত বাগান আমোদ করিয়াছে। বাঁশির শব্দ যখন ক্রমে দূরে চলিয়া গেল, জ্যোৎস্না যখন অন্ধকার হইয়া আসিতে লাগিল, এই তরুপল্লব এবং আকাশ এবং আজন্মকালের ঘর দুয়ার লইয়া পৃথিবী যখন আমার চারিদিক হইতে মায়ার মতো মিলাইয়া যেতে লাগিল, তখন আমি নেত্র নিমীলন করিয়া হাসিলাম। ইচ্ছা ছিল যখন লোকে আমায় আসিয়া দেখিবে, এই হাসিটুকু যেন রঙিন নেশার মতো আমার ঠোঁটের কাছে লাগিয়া থাকে। ইচ্ছা ছিল যখন লোকে আসিয়া আমাকে দেখিবে, তখন এই হাসিটুকু যেন রঙিন নেশার মতো আমার কণ্ঠের কাছে লাগিয়া থাকে। ইচ্ছা ছিল যখন আমার অনন্ত রাত্রি বাসর ঘরে ধীরে ধীরে প্রবেশ করিব, তখন এই হাসিটুকু এখান হইতে মুখে করিয়া লইয়া যাইব। কোথায় বাসর ঘর? আমার সে বিবাহের বেশ কোথায়? নিজের ভেতর হইতে একটা খটখট শব্দ জাগিয়া দেখিলাম, আমাকে লইয়া 3 জন বালক অস্থিবিদ্যা শিখাইতেছে। বুকের যেখানে সুখ দুঃখ ধুকধুক করিত এবং যৌবনের পাপড়ি প্রতিদিন একটি একটি করিয়া পুস্ফুটিত হইত, সেইখানে বেত্র নির্দেশ করিয়া কোন অস্থির কি নাম মাস্টার শিখাইতেছে। আর সেই যে অন্তিম হাসিটুকু ওষ্ঠের কাছে ফুটাইয়া তুলিয়াছিলাম, তাহার কোনো চিহ্ন দেখতে পাইছিলে কি? গল্পটা কেমন লাগিল? আমি বলিলাম, বেশ প্রফুল্লকর। এমন সময় প্রথম কাক ডাকল। জিজ্ঞাসা করিলাম, এখনো আছো কি? কোনো উত্তর পাইলাম না। ঘরের ভিতর ভোরের আলো প্রবেশ করিল।